আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, ডক্টর ইউনূসের অসাধারণ কিছু কাজ নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। বাংলাদেশের সাধারণ জনগণ যা এখন পর্যন্ত সেভাবে উপলব্ধি করতে পারতেছে না। অনেকেই আপনারা অভিযোগ করতেছেন যে ডক্টর ইউনূস এই গত এক বছরে কি করলো, ডক্টর ইউনূসকে দিয়ে কোনো কাজই হয়নি দেশের। ডক্টর ইউনূস আসলেই কি আদৌ কাজ করেছে না কি করেছে? ডক্টর ইউনূসের সেই মাস্টার প্ল্যান কাজগুলোই আমি আপনাদের মাঝে একদম প্রমাণ সহকারে দেখাবো। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। অনেকেই আওয়ামী লীগ শেখ হাসিনার সাথে ডক্টর ইউনূসের তুলনা করতেছে যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ব্রিজ বানিয়েছে, কালভার্ট বানিয়েছে, পদ্মা সেতু বানিয়েছে, রেলওয়ে বানিয়েছে, ফ্লাইওভার বানিয়েছে ইত্যাদি, মানে অনেক কাজ করেছেন। কিন্তু ডক্টর ইউনূস গত এক বছরে কিচ্ছু করেনি। আসলেই কি আদৌ এটা সত্য না কি, সেটাই আমি আপনাদের মাঝে বলবো। চলেন ধৈর্য ধরে ভিডিওটি দেখেন এবং আপনার এই বিষয়টি জানা অবশ্যই জরুরি, কারণ আপনার মনের ভিতরে হয়তো এই প্রশ্ন অবশ্যই আছে যে ডক্টর ইউনূস থেকে আমরা কি পেলাম, সেটাই বলতেছি একদম প্রমাণ সহকারে। প্রথমে যে বিষয়টি বলবো সেটাই হচ্ছে ডক্টর ইউনূসের 4 থেকে 5টি কাজ আমি আপনাদের দেখাবো যেখানে শেখ হাসিনা বারবার ব্যর্থ হয়েছেন। এমনকি শেখ হাসিনা 16 বছরের উন্নয়নকে পিছিয়ে ফেলে ডক্টর ইউনূসের এক বছরই সেরা হয়ে গেছে। সেটা কোথায়, চলুন। 1 নম্বরে হচ্ছে সাময়িক খাতে। আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার ছিল হলো ভারতের আজ্ঞাবহ একটি সরকার। ভারত যেভাবে বলতো শেখ হাসিনা সরকার ঠিক ওইভাবেই চলতো। ভারত যদি কোনো কিছু পারমিশন দিত সেটাই করত। যার কারণে বাংলাদেশের সামরিক খাতে বিশেষ করে বিমান বাহিনীতে তেমন কোনো উন্নত সাধন হয়নি, তেমন কোনো উন্নত মানের ফ্লাইট কেনা হয়নি, তেমন কোনো উন্নত মানের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়নি, তেমন কোনো উন্নত মানের হেলিকপ্টার কেনা হয়নি। যার কারণে কিন্তু কিছুদিন আগে আমাদের পুরাতন জরার জন্য এই যে ফ্লাইটটা কিছুদিন আগে একটি স্কুলের উপর কিন্তু ধাবিত হলো, মানে সেই 30 বছর আগের ফ্লাইট যেটা চায়না অলরেডি ব্যান করে দিচ্ছে সেটাই বাংলাদেশে চলতো। তো ডক্টর ইউনূস কি করলেন? ডক্টর ইউনূসের তো আর ইন্ডিয়ার কাছে নত স্বীকার করতে হচ্ছে না, ইন্ডিয়ার থেকে তো আর পারমিশন নিতে হচ্ছে না। হয়তো শেখ হাসিনা সরকার এটা করতো, ইন্ডিয়া পারমিশন দেয় নাই, অথবা ইন্ডিয়াকে খুশি রাখার জন্য এই কাজগুলো করে নাই। তাছাড়া অন্য খাতে কিন্তু যেমন ব্রিজ, কালভার্ট আপনারা দেখেছেন, ফ্লাইওভার, এগুলো কিন্তু করতো। তাহলে কেন সাময়িক খাতে সেই এই কাজগুলো করেননি? এই কাজগুলো করেনি কারণ ইন্ডিয়ার থেকে পারমিশন পাননি এবং মোদি সরকারকে খুশি করার জন্য। মোদি সরকার ভাবতো বাংলাদেশ তো আমাদের একটা অঙ্গরাজ্য, সেখানে কেন মিলিটারি পাওয়ার লাগবে, সেখানে কেন উন্নত বিমান সংযোগ করতে হবে, সেটা তো ভারতের জন্যই হুমকি স্বরূপ হয়ে যাবে, তাই না? দাদাগিরি করতে পারবে না। তো এই জায়গাতেই ডক্টর ইউনূস প্রথম যেটা করলেন, আমি মনে করি বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে রাস্তাঘাট যত প্রতিষ্ঠান আছে তার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখন বর্তমান যুগ জামানা হিসাবে সেটা হলো ডিফেন্স শক্তিশালী করা। ডিফেন্স শক্তিশালী না করলে প্রতিবেশী দেশ কখনোই আপনাকে মর্যাদা দেবে না, সবসময় শাসন করবে, সবসময় শোষণ করবে। এই জন্য প্রতিরক্ষা বাহিনী শক্তিশালী করতে হবে। এরই ধারাবাহিকতায় ডক্টর ইউনূস সরকার উদ্যোগ নিলেন। প্রথম যে কাজটি করলেন, উন্নত মানের নতুন বিমান ক্রয় করার জন্য প্ল্যান করলেন। এবং কি কি বিমান ক্রয় করতেছে দেখুন প্রমাণ সহকারে। দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী ও বিমান বাহিনীর আধুনিকায়নের বড় পদক্ষেপ নিলেন অন্তর্বর্তীকালীন সরকার। একদম প্রমাণ সহকারে দেখুন ডক্টর ইউনূস সরকার যে বিমানগুলো, যুদ্ধ বিমানগুলো কিনতেছে, ইন্ডিয়ার জন্য এটা মাথা ব্যথার কারণ হয়ে যাবে। ইতালি থেকে 10টি ইউরোফাইটার ট্রাইফুন যুদ্ধ বিমান, যা উন্নত এবং আধুনিক সমৃদ্ধ। 2 নম্বরে দেখুন তুরস্ক থেকে 6টি T-129 হেলিকপ্টার, একদম উন্নত মানের, এগুলো কিন্তু আধুনিকায়ন সমৃদ্ধ। এরপরে সবচেয়ে যেটা শ্রমকপ্রদ সেটা হচ্ছে কিছুদিন আগে ইন্ডিয়াকে যে নাস্তানাবুদ করেছে পাকিস্তান, যে বিমানগুলো দ্বারা ইন্ডিয়ার 6টি বিমান ভূপাতিত্ব করে দিয়েছিল, যে বিমানগুলোর কাছে ইন্ডিয়া পাত্তাই পায়নি, সেই বিমান দেখেন চায়না থেকে সেই বিমানগুলো ক্রয় করতেছে বাংলাদেশ। চীন থেকে 20টি J-10C যুদ্ধ বিমান। অসাধারণ ডক্টর ইউনূস সরকার, অসাধারণ। শেষ মুহূর্তে যাবার আগে একদম বাংলাদেশের জনগণের মনের মতো একটি কাজ করে গেছেন, যেখানে অবশ্যই ইন্ডিয়া খেপবে। আর ইন্ডিয়া দাদাবাবুরা যেখানেই মনে করেন যে
খুশি হবে না, সেখানেই মনে করবেন যে বাংলাদেশের জন্য কল্যাণ হচ্ছে। এটা তথ্যসূত্র হলো কালের কণ্ঠ। শুধু কালের কণ্ঠ না, যমুনা টেলিভিশন থেকে শুরু করে বাংলাদেশের যত টেলিভিশন আছে প্রত্যেকটা টেলিভিশনেই অলরেডি এই খবরগুলো ভাইরালের দিকে চলে গেছে। তো আপনাদের কি মনে হয়, ডক্টর ইউনূস সরকার যে এই যে কাজটি করলেন, এটা কি দেশের জন্য মাইলফলক নয়? এটা কি শেখ হাসিনা যে 16 বছরে যা করছে তার চাইতে কি এটা পাওয়ারফুল কাজ নয়? এক নম্বরে বললাম। 2 নম্বরে দেখেন কি করেছেন। শেখ হাসিনা সরকার 16 বছরে শুধু ঋণ করেছে। শেখ হাসিনা সরকার 16 বছরে শুধু ঋণ করেছে, আর ডক্টর ইউনূস সরকার 1 বছরে তার সেগুলো শোধ করেছে। প্রমাণ হলো আদানি বিদ্যুৎ কেন্দ্র। আদানির সাথে চুক্তি করে উনি চুক্তি করেছেন উচ্চ রেটে বিদ্যুৎ, যে রেটে, এই জন্যই কিন্তু বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুতের দাম এত বেশি, এত পরিমাণ বিদ্যুতের দাম কিন্তু বৃদ্ধি করা হয়েছে। কারণ আদানির থেকে যখন বিদ্যুৎগুলো ক্রয় করা হয়েছে, শেখ হাসিনা এমন একটি চুক্তি করেছেন এই মোদি সরকারকে খুশি করার জন্য, যেখানে বিদ্যুতের দাম অত্যন্ত বেশি। সরকার যদি বেশি দামে বিদ্যুৎ কেনে, তাহলে আপনার কাছে কিভাবে কম দামে পৌঁছে দেবে বলুন? সাধারণ মানুষের কাছে কিভাবে কম দামে পৌঁছে দেবে? যেখানে সরকার হাই রেটে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করতে যে খরচ হয় তার চাইতে ডাবল দামে আদানির থেকে বিদ্যুৎ কিনেছে। এই চুক্তিটি বাতিল করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস সরকার, কিন্তু বাতিল করা সম্ভব হয়নি, কারণ আন্তর্জাতিকভাবে অলরেডি এটা স্বাক্ষরিত। আপনারা জানেন যে আন্তর্জাতিক আইন মেনে যে চুক্তিগুলো করা হয় সেখান থেকে ফিরে আসা যায় না। তো যার কারণে ডক্টর ইউনূস সরকার কিন্তু আদানির সাথে চুক্তি বাতিল করতে পারেনি। দেশের স্বার্থ জলাঞ্জলি দেয় শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য একজন মানুষ কি পরিমাণ রাঘবল হলে এই ধরনের একটা চুক্তি করে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে একদম প্রায় নাই করে দিছিল। এখন বাংলাদেশের যে বিদ্যুতের দাম, এই দাম থাকতো না, এর সাথে অনেক কম থাকতো যদি আদানির সাথে এই অনৈতিক চুক্তিটা শেখ হাসিনা সরকার না করতো। তো দেখেন, যে বিষয়টি বলতেছিলাম, ডক্টর ইউনূস সরকার কিন্তু শুধু আদানির ঋণ পরিশোধ করেনি, কাতার থেকে যে ঋণগুলো নিয়েছিলেন সম্পূর্ণ পরিশোধ করেছেন। এইভাবে প্রায় মোট $6 বিলিয়ন ডক্টর ইউনূস সরকার ঋণ শোধ করেছে। $6 বিলিয়ন। $6 বিলিয়ন বলতে আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন তারা তো অবশ্যই বোঝেন 6 বিলিয়ন অঙ্কটা কত বড়। তো এটাই শেষ নয়, এরপরে 3 নম্বরে দেখেন কি কাজটি করেছেন ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় হাতে নিল, আপনারা সবাই জানেন বাংলাদেশের রিজার্ভ কত ছিল? $18 বিলিয়ন। 17 থেকে $18 বিলিয়ন যখন শেখ হাসিনা সরকার পালিয়ে যায়, দেশটাকে একদম দেউলিয়া করে চলে গেছিল। প্রত্যেকটা ব্যাংক খালি হয়ে গেছিল, ব্যাংকে কোনো টাকা পয়সা নেই। বাংলাদেশের রিজার্ভ একদম তলানিতে ঠেকেছিল। $18 বিলিয়ন এসে পৌঁছেছিল। সেখান থেকে ডক্টর ইউনূস সরকার এত টাকা ঋণ পরিশোধ করার পরও এখন বাংলাদেশে গতকালকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের $32 বিলিয়ন বর্তমান রিজার্ভ। তার মানে $14 বিলিয়ন এক বছরে ডক্টর ইউনূস সরকার বৃদ্ধি করেছেন। একটাবার চিন্তা করুন, যদি ডক্টর ইউনূস সরকার 5 বছর ক্ষমতায় থাকতো, তাহলে বাংলাদেশের রিজার্ভ কত বিলিয়ন যেত? 100 পার হয়ে যেত, যা ইতিহাসে কখনোই ঘটেনি। একটাবার চিন্তা করুন, এত সফলতা কিন্তু দেশের জনগণ চোখে পড়তেছে না। কেন চোখে পড়তেছে না? কারণ শেখ হাসিনার মতো তো ডক্টর ইউনূস সরকার শো অফ করতেছে না। শেখ হাসিনা করেছে শুধু শো অফ। এক পদ্মা সেতু বানাইতে যে টাকা বাজেট করেছিল তার 4 গুণ টাকা খরচ করেছে, 3 গুণ টাকা বাইরে পাচার করেছে। তার নেতা কর্মী এবং তারও হয়তো সেখানে ভাগ আছে। প্রত্যেকটা খাতে আপনারা হয়তো বলবেন যে এই কথা ডক্টর আওয়ামী লীগ সরকারকে হয়তো পছন্দ করি না, এই জন্য হয়তো বলতেছে নাই। যদি আওয়ামী লীগ সরকার দেশের জন্য ভালো করতো, অবশ্যই আওয়ামী লীগ সরকারের গুণগান গাইতাম, এখানে বসেই আমি গুণগান গাইতাম। আওয়ামী লীগ সরকার যে কাজগুলো করেছেন দেশের জন্য, চোখে দেখা যাচ্ছে উন্নত করেছেন, কিন্তু তার পিছনে যে পরিমাণ অর্থ পাচার করেছেন, এই অর্থ পাচারটা যদি আওয়ামী লীগ সরকার ঠেকাইতে পারতো, তাহলে এরকম বাংলাদেশ এর থেকে আরো বাংলাদেশ 4 গুণ বেশি উন্নত সাধন করত। তো সেইগুলো তো করে নাই। নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের মানুষের সব অর্থ জলাঞ্জলি দিয়েছে। আর 16 বছর যখন একটা সরকার টিকে থাকে, সে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট এগুলো বানাতেই পারে। এগুলো আমার আপনার জনগণের টাকা দিয়ে বানিয়েছে, এগুলো তার বাবার টাকা দিয়েও বানায়নি, এগুলো ইন্ডিয়া থেকে কেউ এসে দিয়েও যায়নি, বরং আরও নিয়েছে তারা। এই 16 বছরে আরও যে অসামঞ্জস্য চুক্তিগুলো করেছে ইন্ডিয়ার সাথে, সেগুলো অনেকটাই আমি আপনি সাধারণ জনগণ আমরা জানি না, যেগুলো কাগজ কলমে এখন পর্যন্ত পড়ে আছে।
যেগুলো নিয়ে কথাই হয়নি, ছোটখাটো চুক্তি নিয়ে তো কথাই হয়নি। তো যাই হোক, ভিডিওটি বড় হয়ে গেল, এই ভিডিওতে আর কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছি না। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন, আর আমার যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন যৌক্তিকভাবে। যদি আওয়ামী লীগের কোনো ভাই ও বোন ভিডিওটি দেখে থাকেন, আপনাদের প্রতি আমার কোনো ঘৃণা নাই। আপনার নেত্রী কি করেছেন, ভালো কাজ করলে প্রশংসা করতাম, যে যা করেছে শুধু তাই বলেছি, কারোর প্রতি কোনো ঘৃণা নাই। বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের বা উন্নত সাধনের জন্য যারা কাজ করবে তাদেরকেই ভালোবাসি। বাংলাদেশের যারা ক্ষতি করবে তাদের বিরুদ্ধে সবসময় কথা বলতেই হবে, এটাই বাস্তবতা। সামনে যারা ক্ষমতায় যাবে, সেটা জামাত হোক, বিএনপি হোক, যদি দুর্নীতি করে অবশ্যই এই কণ্ঠ চলবে তাদের বিরুদ্ধেও। তো আর যদি ভালো কাজ করে তাহলে সুনাম চলবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ডক্টর ইউনূস সরকারকে শুভকামনা জানিয়ে সকলের মাঝে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।